মর্নিং, এটা আমাদের সেকেন্ড ডে। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তবে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে তো অনেক ঘোরার জায়গা আছে। অ্যাকচুয়ালি কালকে এত গরম পড়ে গেছিলো যে আমাদের আর ঘুরতে ভালো লাগেনি। তো আজকে আমরা চাইছি যে সকাল সকালটা কিছুটা কভার করে নিই, তারপরে যা দেখা যাবে। আজকে আবার বাড়িও ফিরে যেতে হবে, তো হোটেল ছাড়তে হবে, অনেক কিছু কাজ আছে। দেখো, ব্রেকফাস্টে যা থাকে তাই ছিল। আমরা তাড়াতাড়ি করে আজকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছিলাম, কারণ আজকে ওয়েদারটাও ভীষণ সুন্দর, একদম নীল আকাশ, আর সকালবেলাটা এতটা গরমও লাগছিল না। তো মনে হয়েছে সকাল সকাল যতটুকু সম্ভব কভার করে নিই, কারণ এতটা দূর এসে না যখন ঘুরি আমরা তখন পুরোটা কভার করতে যাই। তাই জন্য হাতে সময় কম থাকলেও আমরা চাই আমরা সব ভালো মতন যতটুকু সম্ভব দেখে নিই, ঘুরে নিই। আসো বাবা, আসো, তোমরা আগে আগে থাকো। আমরা এখন যাচ্ছিলাম জেড জর্ডান টাওয়ার। একেবারে ছাতা টাতা নিয়ে নিয়েছি, আমি আর রঞ্জিনী তো ছাতা নিয়েছি। প্রচণ্ড রোদ লাগছিল সকালবেলাটাই, আর এখন তো জানোই এই সময়টাতে খুব গরম থাকে। এই গাছটাকে দেখে আমার যা মনে হলো যে পুষ্পা ঝুঁকে গা নেহি। গাছটার গোড়ার দিকটা একেবারেই ফাঁপা, কী করে হয়েছে জানি না, কিন্তু গাছটা একেবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। দেখো, এই ট্রেলটার পুরোটাই এরকম এবড়ো খেবড়ো পাথর। রাস্তাটা তো দেখেই বুঝতে পারছো একেবারে মাটির রাস্তা, আর হাঁটা একটু ডিফিকাল্ট হচ্ছিল। আমাদের সাথে খুদে সদস্যরাও আছে, তো একটু বুঝে শুনে হাঁটতে হচ্ছিল। যখন উপরে এসে পৌঁছালাম, এটা একটা পাহাড়ের মধ্যে, আর নিচের থেকে লেকটা দেখা যাচ্ছিল। কি যে সুন্দর লাগছিল, কি অপূর্ব লাগছিল বলে বোঝানোর মতন না। ক্যামেরার অ্যাঙ্গেলটা ভুল হওয়ায় আমার ভিডিওটাও ভুলভাল হয়েছে, এটাই বুঝতে পারছো। এটা টাওয়ারটা কি সুন্দর ক্যাকটাস হয়ে আছে, জাস্ট দেখো, কোনো যত্ন নেই, এমনিতেই আগাছার মতন হয়ে আছে, কত সুন্দর। সবার সাথে আসলে একটা গ্রুপ ফটো উঠতেই হয়। এবারে মজা হয়েছে নিচে নামতে। আমি আর রঞ্জিনী যথারীতি যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে নেমে গেছি, আর বাকিরা শর্টকাট খুঁজতে গিয়ে অন্য রাস্তা দিয়ে একেবারে গোলমাল পাকে পরে আমরা যে রাস্তা দিয়ে এলাম ওরাও সেই রাস্তা দিয়ে এলো। আমরা দূর থেকে তাদের একটা ভিডিও করে নিয়েছিলাম। এখন যে জায়গায় দাঁড়িয়ে আমি ফটোশ্যুট করলাম তাদের ভিডিওটা আমি ওইখান থেকে করছিলাম। তো ভাবো, নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আগে পেয়েছি আরেকটা লেক। দীপন যেহেতু ফটোগ্রাফি করতে খুব ভালোবাসে, সে দাঁড়িয়ে পড়লো লেকের ধারে, বললো একটু বার্ড ফটোগ্রাফি যদি করা যায়। আনফর্চুনেটলি সেখানে কোনো বার্ড সেদিন ছিল না, তবে বার্ড ডাকছিল ওইদিক ওইদিক থেকে। তাদের আওয়াজ আমরা শুনেছি, তবে গাছের মধ্যে দেখতেই পাইনি। এখন চলে এসেছি মেডিসিন পার্কে, যে আমরা আগের দিন এসেছিলাম ওইখানের একটা অ্যাকুয়ারিয়াম আছে। ওইখানে অ্যাকুয়ারিয়ামে পার হেড অ্যাডাল্টের জন্য টিকিট লেগেছিল $15 করে, আর শ্রেয়ান আর ফ্রেয়ার লেগেছিল $12। অ্যাকুয়ারিয়ামটার ভিতরে 3টে এরকম ব্যালকনি ছিল, জাস্ট দৃশ্যটা দেখো। তারপরে অ্যাকুয়ারিয়ামে ঢুকলাম, নানা রকম মাছের খেলা, তার মাঝে একটা সাপ ছিল অজগর, যেটা দেখে সত্যি ভয় লাগছিল। সবগুলো মাছের নাম আমার এখন মনে নেই, কিন্তু মাছগুলো খুব সুন্দর সুন্দর ছিল, আর খুব তরতাজা। মাছগুলো খুব সুন্দর ঘোরাফেরা করছিল। সমুদ্রের নিচে যা যা থাকে সব ছিল সাজিয়ে রাখা, আর ছিল একটা স্ট্রিং রে, তুমি হাত দিয়ে চাইলে ধরতে পারো, বাট আমরা কেউ আর ধরিনি। একটা দুষ্টু ক্লাউন ফিশের লুকোচুরি খেলা অনেকক্ষণ দেখলাম। এটা অ্যাকোয়ারিয়াম হলে অনেক কিছু অ্যানিমালস ছিল। দেখো, এটা একটা গিরগিটি, তার নড়ে ওঠা দেখেই মনে হচ্ছে এখন এসে বেরিয়ে চলে আসছে। বাইরে বেরিয়ে দেখলাম অন্য জগৎ, আর সবাই আমাদের জন্য ওয়েট করছিল। কুমির, কচ্ছপ আমাদেরকে দেখেই বললো ওয়েলকাম, তবে তাদের বডি মুভমেন্ট কম বলে আমাদেরকে সেভাবে এন্টারটেনমেন্ট করতে পারলো না। যারা করতে পারলো তাদের দেখো ভীষণ অ্যাক্টিভ ছিল, আর তুমি চাইলে তাদেরকে ফিট করাতে পারো। তারা ছোট ছোট গাজরের স্লাইসেস খায়, তো সেটা সেখানেই কিনতে পাওয়া যায় $1 করে। স্টিকগুলো সেখানেই পাওয়া যাচ্ছিল। তো স্টিকের মধ্যে এরকম ক্লিপ লাগানো আছে, ক্লিপের মধ্যে তুমি খাবারগুলো দিয়ে দাও, বাস তারা কি সুন্দর করে খেয়ে নিতে পারে। শুধু ফ্রেয়া আর শ্রেয়ান খাইয়েছে তা নয়, আমরাও কিন্তু খাইয়েছি, আর আমরা ওই সময়টা দারুণ এনজয় করছিলাম। অনেকক্ষণ তাদের সঙ্গে টাইম স্পেন্ড করলাম, বেশ ভালো লাগলো, একটা গুড ফিলিংস হচ্ছিল। তারপর বেরিয়ে পড়লাম বাইরের জগতে। বাইরের দিকটা একেবারে একটা জুয়ের মতন ছিল। ছিল একটা রেটেল স্নেক, আর দেখলাম তার র্যাটেলটা। দেখো র্যাটেল কেমন হয়, সেই র্যাটেলেই কিন্তু ঝুনঝুনির মতন আওয়াজ করে। এলাম কোয়েল পাখির বাড়ি। একটু রেস্ট্রিকশন ছিল যাতে কোয়েল পাখিরা কোনো রকম আমাদের পায়ে আঘাত না হয়, সেভাবে আমাদেরকে খেয়াল রাখতে বলছিল। এই কোয়েল পাখির ঢং দেখে তো আমরা হেসেই মরে যাই। এইভাবে অজ্ঞান হয়ে পড়েছিল, একটু পরে দেখলাম বেটা উঠে দিল দৌড়। মানে বুঝতে পারলাম সে অ্যাক্টিং করছিল, তার কিছুই হয়নি। কোয়েল পাখিগুলো উড়ে না, এরা হাঁটে। তো হেঁটে হেঁটে এমন অবস্থা হয়েছে যে আমাদের পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছিল। তোর মতন চকচক করছিল রোদের আলোতে কোয়েল পাখির ডিমটা, ভীষণ সুন্দর লাগছিল। একটা ভিডিও শ্যুট করলাম। এখন দুপুর প্রায় 1:30 বাজে, আর এই যে ঘুমাচ্ছেন উনি হলেন বব ক্যাট, একেবারে খেয়ে দিয়েছেন ভাত ঘুম। তো চলো, ওনার মুখ আর দেখা গেল না। তারপরে এলাম বাটারফ্লাই পার্কে।
এখানে এসে কয়েকটাই বাটারফ্লাই দেখলাম, খুব কষ্টে একটা বাটারফ্লাই ফটোশ্যুট করলাম। ভোঁদর ছিল, এখানে জলের ব্যবস্থা ছিল, ভোঁদরগুলো খেলছিল, তবে জল যেদিকে ছিল ভোঁদর সেদিকে নেই। অ্যাকোরিয়াম থেকে বেরোনোর সময় একজন ভদ্রলোককে দেখলাম, উনি পাখিটা অ্যাকোরিয়ামে নিয়ে এসেছেন। বেশ ভালো লাগলো, ওনার কনসার্ন নিয়ে পাখিটার ফটো ভিডিও করলাম। বেরোতেই ভীষণ দেরি হয়ে গেছিলো আর খিদে পেয়েছিল। একটা মেক্সিকান রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা গিয়ে ঢুকে পড়লাম। আর এই রেস্টুরেন্টটার ভিতরে এরকম কমপ্লিমেন্টারি ছিল টর্টিয়া, আর সাথে ছিল অনেক রকমের টেস্টি সস। টর্টিয়ার সাথে যখন গল্প আড্ডা খুব জমে উঠেছিল, সাথে সাথে খাবারও চলে এসেছিল। তো আমরা সবাই জমিয়ে খুব ভালো মতন খেয়ে নিয়েছিলাম, কারণ প্রত্যেকের খুব বেশি খিদে পেয়ে গেছিলো। এখন যাচ্ছিলাম উইচিটা মাউন্টেনের এই ওভারলুক পিকটা দেখতে, ভীষণ সুন্দর আর চারিদিকে গ্রিনারিস। মনেই হচ্ছিল না আমি ক্যালিফোর্নিয়া ছেড়ে চলে এসেছি, একেবারে ক্যালিফোর্নিয়ার মতনই অনেকটা লাগছিল। আকাশে একেবারে পেজা তোলার মতন মেঘ, আর রাস্তাটা ছিল এত সুন্দর। টেক্সাসের বেশিরভাগ রাস্তা একেবারে সোজা সাপটা, তবে এখানে এসে কিছুটা ছবি দেখলাম একেবারে আলাদা, কখনো উঁচু কখনো নিচু, পাহাড়ি ঢেউ খেলানোর রাস্তা। আর কিছুটা এগোতেই দেখলাম একটা অপূর্ব দৃশ্য। একদিকে বিস্তীর্ণ লেক, মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা, আর রাস্তার ওপাশে আরেকটা লেক। প্রকৃতির এমন মুগ্ধকর সৌন্দর্য সত্যি চোখ জুড়িয়ে যায়। দূরে ছোট ছোট স্পিডবোটগুলো জলের বুকে ছুটে বেড়াতে দেখলাম। অনেকটা উপর থেকে দেখছিলাম তো এই সৌন্দর্যটা যেন আরও বেশি মোহময় লাগছিল। কিছু মুহূর্ত দেখার জন্য শুধু নয়, মনে আজীবন থেকে যায়। ঝকঝকে তকতকে রাস্তায় আমাদের গাড়িটা উঠছিল পাহাড়ের অনেকটা উঁচুতে। চাইছিলাম এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হয়ে থাক। পৌঁছে গেছি ওভারলুক ভিউ পয়েন্টে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মনে হলো পৃথিবীটা যেন আরো অনেকটা বেশি সুন্দর। দিগন্ত জোড়া আকাশ আর নীল জলরাশি চোখে এনে দিল এক অনাবিল শান্তি। মনে হচ্ছিল প্রকৃতিরই অপরূপ সৌন্দর্য ভাষায় নয়, শুধু হৃদয় দিয়ে অনুভব করার মতন। জীবনের মূল্যবান স্মৃতির পাতায় যুক্ত হোক এই মুহূর্তে সুন্দর স্মৃতিগুলো, ছবি হয়ে বাঁধা থাক ক্যামেরার ফ্রেমে। এখন যাচ্ছিলাম হলি সিটি। এটা উইচিটা মাউন্টেনে অবস্থিত, আর জায়গাটার একটা ভীষণ একটা মজার গল্প আছে। পাহাড়ের নীরবতা, পাথরের সৌন্দর্য আর প্রকৃতির মাঝে লুকিয়ে আছে একটা ছোট্ট পবিত্র শহর। এই শহরটা জানো তো কখনো বসবাসের জন্য তৈরি করা হয়নি। শুনে অবাক লাগছে না? 1920 সালে এই শহরটাকে তৈরি করা হয়। এটা আসলে একটা নাটকের সেট। এই সেটটাকে তৈরির মূল উদ্দেশ্য ছিল যীশুখ্রিস্টের জীবন ও শিক্ষাকে নাটকের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা। এটা ছিল একটা চার্চ, আর চার্চের ছবিগুলো দেখো। এটারও মূল উদ্দেশ্য ছিল যে মানুষের কাছে ইতিহাস আর ধর্মীয় কাহিনীর সঙ্গে পরিচয় করানো। আর তাছাড়া এই সেটের তৈরির আরেকটা উদ্দেশ্য ছিল মানুষকে ধর্মের প্রতি জাগরুক করা আর খ্রিস্ট ধর্মের প্রতি আকর্ষণ করানো। এখানে প্রিন্স অফ পিস নামে একটা বিখ্যাত ইস্টার নাটক শুরু হয়েছিল, যা বহু বছর ধরে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছিল। জায়গাটা পুরোটাই প্রাচীন জেরুজালেমের আদলে তৈরি করা হয়েছিল, তার জন্য তার স্থাপত্যটা অনেকটাই আলাদা। ভেতরে একটা জায়গায় প্রবেশ করলাম, এখানে দেখলাম যীশুখ্রিস্টের জন্ম কাহিনীটাকে একেবারে ছোট ছোট মডেল দিয়ে কি সুন্দরভাবে বিবরণ করা হয়েছে। এই মডেলগুলোর বয়স এখন প্রায় 100 বছরের কাছাকাছি। তারপরে গেলাম ওয়ার্ল্ড ক্লক মেমোরিয়াল মিউজিয়ামে। এটার ভিতরে প্রবেশ করা মাত্রই একটা জিনিস দেখে গা ছমছম করলো। এই যে ছোট একটা মডেলের বাড়ি তৈরি করা হয়েছে, সেটা যীশুখ্রিস্টের বাড়ির আদলেই তৈরি করা হয়েছিল। কি সুন্দর দেখো। এখানে ছিল নাটকের সেটে ব্যবহৃত সমগ্র সামগ্রী, ভীষণ সুন্দর করে প্রিজার্ভ করা হয়েছে, তা দেখে সত্যি ভালো লাগলো। আগে এই জায়গাটা কেমন ছিল, কি সুন্দর এই ওয়াল পেন্টিং এর মাধ্যমে চিত্রিত করা আছে। দেখো বাইসনগুলো ছিল অবাধ বিচরণ এই জায়গাটায়, দেখেই বোঝা যাচ্ছে। এখানে এসে লাগছিল ঘড়ি যেন অনেকটা সময় পেছনে আমাদেরকে নিয়ে চলে গেছে। ওই সময়টাতে ধর্মের প্রাধান্যটা কতটুকু বেশি ছিল তা এখানে এসে বোঝা যাচ্ছে। এই পুরো জায়গাটা এখন পরিত্যক্ত হয়ে পড়ে থাকার তার প্রধান কারণ হলো এটার বয়স এখন প্রায় 100 বছরের কাছাকাছি। বৃষ্টি, বাতাস, তাপমাত্রার পরিবর্তন ও ঝড়ের প্রভাব, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব, এত কিছু হওয়ার পরেও জায়গাটা আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে। কথা বলছে তার ইতিহাস, তার স্বপ্ন আর তার সৃষ্টির গল্প। পাথরের দেওয়ালগুলো হয়তো পুরনো হয়ে গেছে, কিছু চিহ্ন সময়ের হাতে মলিন হয়ে গেছে, কিন্তু হারিয়ে যায়নি তার আত্মা। এখনো এখানে দাঁড়ালে মনে হয় প্রতিটি ইট, প্রতিটি পাথর যেন কোনো অতীতের গল্প ফিসফিস করে শোনাচ্ছে। সময় চলে যায়, মানুষ চলে যায়, কিন্তু কিছু সৃষ্টি থেকে যায় ইতিহাস হয়ে। এই গ্রানাইটের স্তূপের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে কত বন্য প্রাণী। এই পাহাড়, এই পাথর, এই নীরব প্রকৃতি এখন তাদের ঘরবাড়ি।
হঠাৎ চোখে দেখা অর্নামেন্টেড গিরগিটিটা আমার নজর কাড়ল। কি সুন্দর দূরে দূরে চলে গেল তার সঙ্গীর কাছে। ভীষণ ভালো লাগছিল এই মোমেন্টটা আমার। অনেকক্ষণ তার ভিডিও শুট করলাম। দেখো, সময়ের সঙ্গে সবকিছু বদলে গেলেও প্রকৃতি তার নিজের নিয়মে সবকিছু কেমন আপন করে নেয়। খুব খেয়াল করে দেখো, এই গ্রানাইটের পাহাড় শুধু কি পাথর না, এক জীবন্ত পৃথিবী। এখানে মানুষ, ইতিহাস আর বন্য প্রাণী একসঙ্গে বেঁচে আছে। আমাদের মতন কত টুরিস্ট এখানে আসে এই জায়গার সৌন্দর্য দেখতে। সময় অনেক কিছু বদলে দিয়েছে, কিন্তু কমাতে পারেনি তার আকর্ষণ। প্রখর রোদে ঝলমল করে উঠছিল গ্রানাইটের প্রতিটি কোণা। এখানে এসে মনে পড়ছিল সোনার কেল্লার কথা। খুব ভালো লাগছিল এটা ভেবে যে আমার ভিডিওর মাধ্যমে প্রাচীন জেরুজালেমটা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যাওয়ার বেলা এই মুহূর্ত শুধু স্মৃতি হয়ে থাক। প্রাচীন জেরুজালেমের আবহ, গ্রানাইটের পাথরের নীরবতা আর ইতিহাসের স্পর্শ সবকিছুই যেন হৃদয়ের এক কোণে জমা হয়ে রইল। ফেরার পথে হঠাৎ পেলাম মাঝ রাস্তায় বৃষ্টি। বৃষ্টি থেমে গেল, আকাশ দিয়ে গেল উপহার রূপে এই সুন্দর রামধনু। অনেকটা সময় হয়ে গেছিল, প্রায় 7টা বাজে। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি বাড়ির পথে। একটু পরেই সূর্যাস্ত হবে। চলো, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলবে। আজকের জন্য টাটা, বাই বাই, সায়োনারা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।